এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা জানো যে মার্চের 8 তারিখে গ্রুপ ডি পরীক্ষা, তোমাদের অলরেডি সেই গ্রুপ ডি পরীক্ষাকে সামনে রেখেই তোমাদের জন্য একটা মক টেস্ট, যেখানে জিআই, ম্যাথ এবং জেনারেল অ্যাওয়ারনেসের সব মিলিয়ে প্যাকেজটা হচ্ছে 40 নম্বরের কোয়েশ্চেন। সেই 40 নম্বরের কোয়েশ্চেনের ফার্স্ট সেট অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা অনেকে দেখে নিয়েছো। আজকে তোমাদের প্র্যাকটিস সেট যেটা হচ্ছে, প্র্যাকটিস সেট মানে যে মক টেস্টের প্র্যাকটিস সেট, সেটা হচ্ছে সেট 2 আজকে করাবো। আমি প্রথমে 20 নম্বরের যে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস আছে সেটা করাবো 20টা কোয়েশ্চেন, তারপর তোমাদের ম্যাথ আর জিআই এর যে বিষয়টা সেটা পল্লব স্যার করিয়ে দেবেন। ক্লিয়ার? চলো আমার সাথে সাথে তোমরাও কিন্তু মক টেস্ট 2টা দাও, কারণ তোমাদের হাতে আর খুব একটা সময় নেই, দুরন্ত গতিতে প্র্যাকটিসটা চালিয়ে যাও। চলো সময় না বাড়িয়ে আমরা চলি আজকের সেকেন্ড মক টেস্ট। যেটা দেখো তোমাদের সিলেবাসে গ্রুপ ডি যেটা আছে জেনারেল অ্যাওয়ারনেস, এরিথমেটিক এবং লজিক্যাল রিজনিং, তোমরা সিলেবাস সম্পর্কে অবশ্যই অবগত। তো সেই সিলেবাসের উপর ভিত্তি করেই তোমাদের আজকের মক টেস্ট 2। আচ্ছা, আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম, ফেসবুক বলো, টেলিগ্রাম বলো, সব কিছু এখানে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, তোমরা এর সাথে কানেক্ট হতে পারো। আর আমাদের এই যে ক্লাসটা, এই ক্লাসের যে পিডিএফ, সেটা টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপলোড হয়ে যাবে, তোমরা পেয়ে যাবে, সেটা কোনো চিন্তার কিছু কারণ নেই। চলো আজকের 1 নম্বর কোয়েশ্চেন দেখি, মক টেস্ট 2 এর আজকে 1 নম্বর কোয়েশ্চেন জেনারেল অ্যাওয়ারনেসের। কি বলছে কোয়েশ্চেনটা? তোমাদের খুব হাইফাই, খুব যে কঠিন কোয়েশ্চেন আসবে এরকম না, খুব সোজাই কোয়েশ্চেন আসবে। গ্রুপ সি যারা পরীক্ষা দিয়েছো তারা অবগত, যারা দাওনি তারা গ্রুপ ডি দেবে তারাও জানো যে কি টাইপের কোয়েশ্চেন গ্রুপ সিতে এসেছে। চলো 1 নম্বর কোয়েশ্চেন দেখো, যে হরপ্পা সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত? হরপ্পা সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত? যেটা ইতিহাসের কোয়েশ্চেন। বানাওয়ালি, রোপার, কালীবঙ্গার নাকি লোথাল? খুব ইজি কোয়েশ্চেন, জানো তোমরা। তো এর উত্তর কি হবে স্যার? না, উত্তর যেটা হবে, হরপ্পা সভ্যতা গুজরাটে অবস্থিত বলেছে, তার সঙ্গে দেখতে পাচ্ছ লোথাল। কেন না, লোথাল তোমরা জানো যখন পড়েছো যে বিশ্বের সব থেকে প্রাচীনতম বন্দর, সমুদ্র বন্দর, সেই লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। উত্তর কি হবে? উত্তর ডি। পাশাপাশি অন্য অপশনগুলো দেখি। বানোয়ালিটা স্যার কোথায় অবস্থিত? বানোয়ালি হচ্ছে হরিয়ানার হিসারে। হরিয়ানা যে রাজ্য আছে, তো হরিয়ানার হিসার, তো সেখানে হচ্ছে বানোয়ালি অবস্থিত। রোপার কোথায় স্যার? না, রোপার হচ্ছে পাঞ্জাবের হচ্ছে রোপার। ক্লিয়ার? আর কালীবঙ্গান কোথায় স্যার? কালীবঙ্গান হচ্ছে রাজস্থান। কালীবঙ্গান রাজস্থান, যেখানে তোমরা জানো যে কাঠের যে নাঙল তার অস্তিত্ব পাওয়া গেছে, তার সঙ্গে সঙ্গে গম আর জবের যে দানা তার অস্তিত্ব পাওয়া গেছে, উটের অস্থি তার অস্তিত্ব পাওয়া গেছে। কারণ তোমাকে পাশাপাশি বাকি অপশানগুলো সম্পর্কে তুমি যদি ইনফরমেশান না জেনে রাখো, কোনটা করবে আমরা জানি না, সোজা কোশ্চেন হবে কিন্তু কোনটা করবে তো আমরা জানি না। সেই জন্য তোমাদের বাকি অপশানগুলো একটু পড়তে যেতে হবে, যাতে তোমাদের মাথায় ইনফরমেশান একেবারে মানে গেঁথে যায় বিষয়টা। চলো আজকে তাহলে অপশনের উত্তর কি? উত্তর হলো লোথাল। চলো আজকে সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভূগোলের কোয়েশ্চেন এটা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ ফালুট নাকি সান্দাকফু নাকি গোর্গাবুরু নাকি টাইগার হিল? 4টে অপশান তোমাদের কাছে। তো দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ চেয়েছে, সেটা কোথায় বা সেটা কি হবে? না, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ যেটা, সেটা হচ্ছে সান্দাকফু, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। ক্লিয়ার? আচ্ছা, বাকি অপশানগুলো কি হবে? তাহলে এটা উত্তরটা ঠিক হয়ে গেল। বাকি অপশানগুলো দেখো, ফালুট কোথায় স্যার? যে সিঙ্গলীলা যে পর্বতশ্রেণী, তার যে একটা মানে তার সিঙ্গলীলা পর্বতশ্রেণীর যে সর্বোচ্চ শৃঙ্গ বা সিঙ্গলীলা পর্বতশ্রেণীর একটা শৃঙ্গ হচ্ছে ফালুট, যেখান থেকে তোমরা কি দেখতে পাও? ধ্রুব তারাকে সব থেকে বৃহত্তম কোণে দেখা যায়। এটাও কিন্তু একটা কোশ্চেন হিসাবে আসতে পারে। ধ্রুব তারাকে সর্ববৃহত্তম বা বৃহত্তম কোণে দেখা যায় এই ফালুট থেকে। ক্লিয়ার? আচ্ছা, গোর্গাবুরু কোথায়? না, গোর্গাবুরু সেটা হচ্ছে গোর্গাবুরু যেটা পড়ছে সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। অযোধ্যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। আর টাইগার হিল তোমরা জানো যে দার্জিলিং এর ওই সাইডে তোমরা যারা বেড়াতে গেছো, টাইগার হিল সূর্যোদয় দেখা ব্যাপারটা দেখেছো, দার্জিলিং হিমালয়ের অংশ ওটা, তো সেইটা। উত্তর কি হবে এখানে স্যার? উত্তর হবে সান্দাকফু। ক্লিয়ার? চলো আজকের 3 নম্বর কোয়েশ্চেন দেখে নিই একটু। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? না, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ, ইন্ডিয়ান পলিটির খুব ইম্পর্টেন্ট এই আর্টিকেলটা তোমাদের মনে রাখতে হয়। তো কি অস্পৃশ্যতা দূরীকরণ বা আনটাচেবিলিটি, যেটা মানে পুরো বন্ধ করে অ্যাবলিশন, সেটা হচ্ছে কত নম্বর ধারায় আছে? উত্তর হবে 17 নম্বর ধারায়। সংবিধানের 17 নম্বর ধারাতে আছে অস্পৃশ্যতা দূরীকরণ, যেটা কিন্তু অবশ্যই একটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। মৌলিক অধিকার। ক্লিয়ার? তো মৌলিক অধিকারের মধ্যে পড়ে হচ্ছে এই 17 নম্বর ধারাটা। বাকি সবগুলোই মৌলিক অধিকারের মধ্যে পড়ে,
তো এইটাই উত্তর হবে অস্পৃশ্যতা 17 নম্বর ধারা। আচ্ছা 15 নম্বর ধারাতে কি ছিল বলো তো একটু মনে করো, যে বর্ণ, ধর্ম, সেক্স এই বিষয়ে কাউকে কি করা যাবে না, ডিসক্রিমিনেট করা যাবে না, এটা 15 নম্বর ধারাতে ছিল। 14 নম্বর ধারাতে কি ছিল, যে আইনের চোখে সবাই সমান, আইন সবাইকে সমানভাবে প্রোটেকশন দেবে, সেটা 14 নম্বর ধারাতে ছিল। আর 19 নম্বর ধারাতে তোমরা পড়েছো যে সেই বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, সেটা পড়েছো নিশ্চয়ই। তাহলে উত্তর এখানে কি হবে স্যার, অস্পৃশ্যতার সঙ্গে কানেকশন কার, উত্তর হচ্ছে আর্টিকেল নাম্বার 17, যেটা মৌলিক অধিকার। চলো আজকের 4 নম্বর কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় গম্ভীরা লোকনৃত্য জনপ্রিয়? দেখো গম্ভীরা নাচের এক টুকরো একটা ছবি দেখে নাও তোমরা, গম্ভীরা ডান্স, এই দেখো ডান্সের ছবিটা একটু দেখে নাও। তো এই গম্ভীরা যে লোকনৃত্য খুব প্রসিদ্ধ কোন জেলায়, মালদা নাকি পুরুলিয়া, বাঁকুড়া আর বীরভূম, কোথায় খুব প্রসিদ্ধ? তো মনে রাখবে আমি বহুবার বলেছি যে গম্ভীরা কোথায় জনপ্রিয়, সেটা হচ্ছে মালদা বা মালদহ এই ডিস্ট্রিক্টে খুব জনপ্রিয় একটা ডান্স হচ্ছে গম্ভীরা, তার একটা দেখো স্টিল পিকচার আমি দিয়ে দিয়েছি। বাকি যদি দেখো পুরুলিয়াতে হয় কত কি নাচ বলো তো, খুব বিখ্যাত ছৌ নাচ, অনেকে দেখে থাকবে বিভিন্ন প্রোগ্রামে ছৌ শিল্পীদের এনে তাদের পারফরমেন্স আমরা এখন দেখে থাকি বিভিন্ন প্রোগ্রামে। আচ্ছা বাঁকুড়ার ওদিকে বিখ্যাত যদি বলো তাহলে হচ্ছে টেরাকোটা শিল্প, টেরাকোটা, বা তুমি বলতে পারো যে পোড়ামাটি, পোড়ামাটির যে বিভিন্ন পুতুল টুতুল দেখবে সেটা হচ্ছে বাঁকুড়ার ওই সাইডে প্রসিদ্ধ। আর বীরভূমের ওই সাইডে বিভিন্ন বলতে পারো বিভিন্ন হস্তশিল্প বা বিভিন্ন বলতে পারো কুটির শিল্প, এইগুলো হচ্ছে বীরভূমের ওই সাইডে খুব প্রসিদ্ধ। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে, উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ গম্ভীরা যে লোকনৃত্য, উত্তর হবে অপশান এ। চলো আজকের 5 নম্বর কোশ্চেন দেখব। 5 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের কোন রাজ্যকে চায়ের বাগান বলা হয়? ভারতের কোন রাজ্যকে, খেয়াল করবে প্রশ্নটা, যে কোন রাজ্যকে চায়ের বাগান বলা হয়, তার মানে কোন রাজ্যে সব থেকে বেশি ভারতের মধ্যে চা উৎপন্ন হয়, চায়ের বাগান। ক্লিয়ার? 4টি অপশান, অসম, কেরল, পশ্চিমবঙ্গ নাকি তামিলনাড়ু, 4টি অপশান তোমাদের দেওয়া আছে। তো মনে রাখবে ভারতের মধ্যে আসাম বা অসম যে রাজ্যটা, সেখানে কিন্তু সব থেকে বেশি চায়ের প্রোডাকশন বেশি হয়, যার জন্য চায়ের বাগান বলা হয়। তাহলে উত্তর কি হবে, অপশান এ। পাশাপাশি অন্যগুলো দেখো, কেরলে আমি কি বলেছিলাম বলো তো, কি বলেছিলাম মনে করো একটু, কেরল হচ্ছে মশলার বাগান, মানে প্রচুর পরিমাণে যে মশলা, বিভিন্ন ধরনের যে আমরা রান্নায় মশলা ব্যবহার করে থাকি না, তো সেই মশলা পাওয়া যায়, যে উৎপন্ন হয় মেইন যে কেন্দ্র সেটা হচ্ছে কেরল, একে বলা হয় মশলার বাগান। ক্লিয়ার? কেরল। আচ্ছা এবার তামিলনাড়ুর ওই সাইডে ওই মালাবার উপকূলের ওই জায়গাটা অঞ্চলে তোমরা জানো ওখানে যে মুক্তার চাষ হয়, মুক্তা চাষ সেটা হয়ে থাকে। ক্লিয়ার? তো বাকি অপশানগুলো বলে দিলাম, অপশান হচ্ছে এ উত্তর এখানে হয়। চলো নেক্সট হচ্ছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলছে যে আয়তন হিসাবে পশ্চিমবঙ্গে, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা? কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া নাকি কালিম্পং? অনেকে তোমরা বলছো যে স্যার এত সোজা কোশ্চেন পড়বে, তোমরা গ্রুপ সির কোশ্চেন দেখেছো নিশ্চয়ই, গ্রুপ সির কোশ্চেন থেকে তোমাদের কি মনে হচ্ছে খুব হাইফাই কিছু পড়তে পারে? এরকম তো হতে পারে না। তো গ্রুপ ডি তোমাদের এইরকম সোজাই হয়তো কোশ্চেন করতে হবে, কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে তুমি কতগুলো ঠিক করে আসবে, সেটাই হচ্ছে তোমার কাছে বড় চ্যালেঞ্জ। ক্লিয়ার? দেখো তাহলে উত্তর কি হবে, দেখো পশ্চিমবঙ্গে যদি বলি সব থেকে ক্ষুদ্র জেলা, ক্ষুদ্রতম জেলা, তাহলে কিন্তু সব থেকে আয়তনের দিক থেকে হচ্ছে কলকাতা সব থেকে ক্ষুদ্রতম জেলা, কলকাতা। সব থেকে বৃহত্তম জেলা কি হবে না, বৃহত্তম আগের দিনই একটা সেটে পড়িয়েছি, বৃহত্তম জেলা হলে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা হচ্ছে সব থেকে বৃহত্তম জেলা, এটা বৃহত্তম। ক্ষুদ্রতম হলে কলকাতা। তো ঝাড়গ্রাম তো হচ্ছে না, হাওড়া হচ্ছে না, কালিম্পংও হচ্ছে না। ক্লিয়ার? চলো আমরা যাব আজকের 7 নম্বর কোশ্চেনে। দেখো ছৌ নাচ, এই মাত্র বললাম আমি, অপশন আলোচনা করার সময় বলে দিলাম যে ছৌ নাচের জন্য বিখ্যাত জেলা, এই মাত্র জাস্ট বললাম। দেখো ছৌ নাচের একটা পিকচার তোমরা একটু দেখে নাও। ছৌ নাচের যারা পুরুলিয়ার ওই সাইড থেকে দেখছো, আমাদের যারা স্টুডেন্ট আছে যারা পুরুলিয়ার ওই সাইড থেকে দেখছো, তারা নিশ্চয়ই এগুলোর সম্পর্কে খুব পরিচিত। আর যারা অন্য জায়গাকার তারা ছৌ নাচ বিভিন্ন প্রোগ্রামে দেখে থাকো। তো উত্তর এখানে কি হবে, উত্তর এখানে কি হবে, পুরুলিয়া। পুরুলিয়ায় হচ্ছে ছৌ নাচ খুব বিখ্যাত। আচ্ছা কোচবিহার থেকে যারা দেখছো, কোচবিহারের একটা বিখ্যাত যেটা হচ্ছে রাসমেলা। রাসমেলা কোচবিহারে খুব বিখ্যাত। আমি কালচারের বিভিন্ন ভিডিও করার সময় বলেওছিলাম যে কোচবিহারের রাসমেলা খুব বিখ্যাত। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে কোচবিহারের ক্ষেত্রে রাসমেলা এটা হয়ে থাকে, আর পুরুলিয়ার হচ্ছে ছৌ নাচ। তো উত্তর হবে অপশান সি। চলো আজকের 8 নম্বর কোশ্চেন কি বলছে, যে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মোবাইল বা ট্যাবলেট কেনার জন্য টাকা দেওয়ার যে প্রকল্প, সেই প্রকল্পটা সরকারি একটা প্রকল্প। সরকার কি প্রকল্প চালু করেছে? তোমরা জানো যে লকডাউনের সময় দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদের যে লকডাউনের সময় পড়াশোনা করার জন্য সরকারের তরফ থেকে মোবাইল বা ট্যাব কেনার জন্য পয়সা দেওয়া হতো। প্রকল্পটার নাম তোমাকে বলতে হবে, গ্রুপ সিতে এরকম দেখেছো কিন্তু একটা এসেছে, সমশ্রী না একটা ছিল তোমাদের গ্রুপ সি যারা পরীক্ষা দিয়েছে তোমরা জানো। তো সেখানে দেখো এখানেও আমি যেটা প্রকল্পের একটা নাম দিয়েছি তোমাদের। ক্লিয়ার? তো এখানে কি হবে বলো তো, যে ট্যাব দেওয়ার যে বিষয়টা, এখানে যে প্রকল্পটার নাম সেটা হচ্ছে তরুণের স্বপ্ন।
তরুণের স্বপ্ন, যেটা সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2022 সালে লঞ্চ করা হয়েছিল। 2022-এ লঞ্চ করা হয়েছিল তরুণের স্বপ্ন, যেখানে পড়ুয়াদের 10,000 টাকা করে দেওয়া হয়েছিল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের, যে ট্যাব কেনার জন্য বা মোবাইল কেনার জন্য, যাতে করে তারা অনলাইনে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে এখানে ডি। কিন্তু পাশাপাশি অন্যগুলো একটু দেখি। কন্যাশ্রী প্রকল্প খুব জনপ্রিয় পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, 2013 সালের প্রকল্প। তোমরা জানো 18 বছর হয়ে গেলে কোনো মেয়ে যদি পড়াশোনা করতে চায়, কন্টিনিউ করতে চায়, তো তারা এককালীন 25,000 টাকা তাদেরকে দেওয়া হয়। ক্লিয়ার? আচ্ছা, তো তাদের দেখো সবুজ সাথী, যেটা হচ্ছে তোমরা জানো যে সাইকেল যে বিতরণ হয়েছিল যাতে করে স্কুল ছুট সংখ্যাটা কমে, যাতে করে খুব সহজেই ছেলেমেয়েরা স্কুলে পৌঁছাতে পারে, তো সেটা হচ্ছে সবুজ সাথী প্রকল্প। এটা 2015-র প্রকল্প। আর শিক্ষাশ্রী যেটা, সেটা হচ্ছে 2014-র একটা প্রকল্প। এটা SC ST ক্যাটাগরির যারা ছেলে মেয়ে আছে তাদেরকে বছরে 800 থেকে 1100 টাকা দেওয়া হয় বার্ষিক, যাতে করে তারা স্কুলমুখী হয়, স্কুল ছুট না হয়। SC ST কমিউনিটি, তাদের জন্য, তাদের ছেলে মেয়েদের জন্য পড়াশোনার জন্য সরকারের তরফ থেকে এটা দেওয়া হয়, স্টাইপেন্ডটা দেওয়া হয় বছরে 800 থেকে 1100 টাকা। তো সেটা কবে? সেটা হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প 2014। প্রত্যেকটা অপশান আমি বলে দিলাম, প্রত্যেকটা মনে রাখার চেষ্টা করো, কোনটা পড়বে কেউ জানে না। ক্লিয়ার? চলো 9 নম্বর কোশ্চেন কি বলছে। 9 নম্বর কোশ্চেন বলছে যে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন। তো মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? আগের দিনের সেটে তোমাদের মক টেস্ট নাম্বার 1-এ গ্রুপ ডির বলেছিলাম মৌর্য বংশের যে প্রতিষ্ঠাতা তার নামটা জানতে চেয়েছিলাম, এবার বললাম যে শেষ সম্রাটকে। তো মৌর্য বংশের যে শেষ সম্রাট তার নাম তোমরা নিশ্চয়ই জানো, যে বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট। বৃহদ্রথ উত্তর হবে সি। তো বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য, ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। চন্দ্রগুপ্ত মৌর্য, ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা মৌর্য বংশেরই। তো তার পুত্র ছিলেন হচ্ছে বিন্দুসার, আর বিন্দুসারের পুত্র ছিলেন অশোক, যে মৌর্য বংশের ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজা, প্রজাহিতৈষী রাজা হিসাবেও পরিচিত অশোক। সবাই মৌর্য বংশেরই, কিন্তু শেষ হবে বৃহদ্রথ, মানে অপশান সি তোমার উত্তর হবে। ক্লিয়ার? চলো আজকের 10 নম্বর কোশ্চেন কি বলছে। পশ্চিমবঙ্গের একমাত্র ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? দেখো পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য 4টি অপশান থেকে তুমি এমনি অপশান এলিমিনেট করতে পারবে, তাই না? তো দার্জিলিং এর ওই সাইডে তো কোনো সমুদ্রের তটরেখা নেই, পুরুলিয়া বাঁকুড়া তাও হবে না, তাহলে উত্তর কি হবে স্যার? একদম সোজা বিষয়। ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় দেখা যায়? অবভিয়াসলি সুন্দরবনে। দেখো ম্যানগ্রোভ অরণ্যের একটা পিকচার তোমাদের দিয়ে দিয়েছি, এই দেখো ম্যানগ্রোভ অরণ্য, যেখানে দেখো এই যে এই ধরনের যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কি বলে বলো তো? শ্বাসমূল বলে। কেন না জানো? যে ম্যানগ্রোভ অরণ্য যে জায়গায়, এই জায়গায় মাটিতে তোমার কি লবণাক্ত ভাবটা বেশি, তো যার জন্য গাছেরা যে অক্সিজেন পাওয়ার একটা প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। সেজন্য দেখো এদের মূলগুলো ওপরের দিকে থাকে এবং এদের মাথায় এরকম ছোটো ছোটো ছিদ্র থাকে, যার ফলে বাতাস থেকে এরা সহজেই অক্সিজেনটা নিতে পারে, এইটা কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপ করতে পারে। তো এই ধরনের এগুলো হচ্ছে শ্বাসমূল, ঠিক আছে, বা নিউম্যাটোফোর এগুলো। ক্লিয়ার? তো এইটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যটা পিকচার দিয়ে দিয়েছে, উত্তর হচ্ছে বি। এবার চলে আসো 11 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো। ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দেখো ফারাক্কা বাঁধ, যারা গেছো ফারাক্কা বাঁধ পেরিয়ে, যারা উত্তরবঙ্গে গেছো তারা তো জানো অবশ্যই, যারা দক্ষিণবঙ্গে যারা যাওনি তারা দেখে নাও, ফারাক্কা বাঁধের পিকচারটা অনেকটা এই টাইপেরই দেখতে লাগে, ছবিতে এরকমই যাচ্ছে। তো এই হচ্ছে ফারাক্কা বাঁধ, সেটা বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। তো পশ্চিমবঙ্গের অবভিয়াসলি সেটা কি? মুর্শিদাবাদের হচ্ছে ফারাক্কা বাঁধ, যেখান থেকে তোমরা জানো যে গঙ্গার দুটো ভাগ হয়ে গেছে, একটা পদ্মা নাম নিয়ে চলে গেছে বাংলাদেশে, আর একটা ভাগীরথী হুগলি নাম দিয়ে চলে এসেছে দক্ষিণবঙ্গের দিকে। তো উত্তর এখানে অপশান ডি হবে, বাকি অপশানগুলো এমনি হচ্ছে না। চলো আজকের 11 নম্বর থেকে 12 নম্বর কোশ্চেন যাব। 12 নম্বর কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় টেক্সটাইল বা কাপড়ের জন্য বিখ্যাত তাঁত শিল্প দেখা যায়? তার মানে তাঁত শিল্পের আধিক্য পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? অপশান 4টের মধ্যে বলতে হবে তোমাকে। তো দেখো পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া নাকি নদিয়া। তো তোমরা নদিয়া থেকে যারা দেখছো আমাদের এই ভিডিও, আমাদের স্টুডেন্ট, তো তারা দেখো তোমরা জানো অবশ্যই যে নদিয়ার যে শান্তিপুরের যে তাঁতের শাড়ি, শান্তিপুর, ফুলিয়া, ওই আশপাশের যে জায়গা, ওখান থেকে যারা দেখছো তারা অবশ্যই জানো ওই জায়গায় তাঁতের শাড়ি খুব বিখ্যাত, তাঁতের শিল্পের জন্য এই জায়গাটা খুব বিখ্যাত। তো এইটা উত্তর কি হবে? অপশান ডি হবে। হাওড়াও হবে না, বাঁকুড়াও হবে না, পুরুলিয়া তো হচ্ছেই না। ক্লিয়ার? চলো নেক্সট আমরা যাব 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন হচ্ছে কম্পিউটারের কোশ্চেন, যেটা গ্রুপ সিতেও দেখবে তোমাদের কম্পিউটারের কোশ্চেন এসে, গ্রুপ ডিতেও তোমাদের আছে। কম্পিউটারের কাট করার কি সেই শর্টকাটটা কোনটা ব্যবহার করা হয়? কিবোর্ডে যে শর্টকাট ব্যবহার করা কাট করার জন্য, সেইটা কি? 4টে অপশান দেখো, Ctrl+Y, Ctrl+X, Ctrl+V নাকি Ctrl+C, সব প্লাস আছে এখানে। তো কোনটা হবে আমি প্রত্যেকটাই বলে দেবো তোমাদের, ভালো করে দেখবে। তো কাট করার জন্য আমরা কি ব্যবহার করি না, কাট করার জন্য হচ্ছে আমরা Ctrl+X হচ্ছে কম্পিউটারে ব্যবহার করা হয়
কাট করার জন্য এই শর্টকাট কিটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? আচ্ছা, কন্ট্রোল ভিএতে কি করি না, কন্ট্রোল ভিএতে আমরা করি পেস্ট করি। আচ্ছা, কন্ট্রোল সিতে কি করি, এটা তো গ্রুপ সিতেই মনে হয় পড়েছিল তোমাদের, এটা হচ্ছে কপি। কন্ট্রোল সিতে কোনো কিছু জিনিসকে আমরা কপি করি কম্পিউটারে। আর কন্ট্রোল ওয়াই সেটা হচ্ছে তোমার কি বলতো, সেটা হচ্ছে রিডু। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু, মানে আন্ডু থেকে ফিরে আসার জন্য, মানে কোনো একটা জায়গায় পেজে চলে গেছো সেখান থেকে ব্যাক করার জন্য, সেটা হচ্ছে রিডু, সেটা হচ্ছে কন্ট্রোল ওয়াই এর সাহায্যে আমরা করে থাকি। ক্লিয়ার? কোনটা পড়বে জানি না, এটা তো পড়ে গেছে গ্রুপ সিতে, বাকি তিনটের মধ্যে হয়তো পড়ে যেতে পারে, সুতরাং প্রত্যেকটা জিনিস ভালো করে মনে রেখো। ক্লিয়ার? চলো নেক্সট আমরা চলে আসবো আজকের 14 নম্বর কোয়েশ্চেন। সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতেন না? খুব ইম্পর্টেন্ট, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতেন না? তো সিন্ধু সভ্যতা মানুষেরা যে ধাতুর ব্যবহার জানতেন না সেটা হচ্ছে কি হবে স্যার? উত্তর হবে লোহা। লোহার ব্যবহার তারা জানতেন না। আর একটা হচ্ছে ঘোড়ার ব্যবহারও তারা জানতেন না। ক্লিয়ার? তো এখানে দেখো অপশান অনুযায়ী লোহাই রয়েছে। তাম্র বন যুগের সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা, তো তামা আর বঞ্চ তো অপশানে রয়েছে, এটা তো হবেই না, আর সোনাও হবে না। তো লোহার ব্যবহার হচ্ছে সেই সময় জানতেন না। আর পাশাপাশি আমি এটাও বলে দিলাম যে ঘোড়ার ব্যবহার তারা জানতেন না, দুটো জিনিসের ব্যবহার তারা জানতেন না। ক্লিয়ার? চলো আজকের 15 নম্বর কোশ্চেন কি দেখি। পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত? প্রথমে একটা ছবিটা দেখে দিই, পঙ্কজ আদবানিকে তারা চিনতে পারছো না, ছবিটা একটু দেখে নাও। এই দেখো পঙ্কজ আদবানি, তো এনাকেই বলা হচ্ছে ইনি কোন খেলার সাথে যুক্ত, অনেকে দেখে থাকবে। তো ইনি হচ্ছেন বিলিয়ার্ডস ও স্নুকার, এই যে খেলাটা আছে এই খেলার সাথে যুক্ত। দেখো একটা বোর্ডের মধ্যে বিভিন্ন রং বেরঙের কালারের বল আছে, তার বলগুলোকে তোমাকে নির্দিষ্ট পজিশনে ফেলতে হবে। ক্লিয়ার? তো আমি বলে দিই, এখানে যে বল থাকে 15টা রেড বল থাকে, 15টা রেড বল থাকে, আর বাকি হচ্ছে তোমার সাতটা তোমার বিভিন্ন কালারের বল থাকে। টোটাল 22টা বল থাকে, তো তার মধ্যে হচ্ছে 15টা রেড বল আর 7টা বিভিন্ন কালার। দেখো এই যে হলুদ আছে, বাকি অন্যান্য কালারের রয়েছে, রেড বল কিন্তু 15টা থাকে। ক্লিয়ার? তো একজন বিশ্ববিখ্যাত প্লেয়ার পঙ্কজ আদবানি, যিনি হচ্ছেন এই বিলিয়ার্ডস এবং স্নুকারটা খেলেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো টেনিস খেলে এমন, চেস খেলে এমন, আর ব্যাডমিন্টন খেলে এমন এমন ব্যক্তিত্বদের নামও তোমাদের দু একটা মনে রাখতে হবে। তোমরা হয়তো জানো, তবু দু একটা নাম আমি বলে দিই। দেখো ব্যাডমিন্টন খেলার জন্য তোমরা জানো যে পিভি সিন্ধু বিখ্যাত, সাইনা নেহওয়াল বিখ্যাত, লক্ষ্য সেন এখন একজন দেখবে খুব ভালো খেলছে ব্যাডমিন্টনের, লক্ষ্য সেন বলে, তো তিনি রয়েছেন ব্যাডমিন্টনের জন্য। আচ্ছা, টেনিসের ক্ষেত্রে তোমরা তো সানিয়া মির্জার নাম শুনে থাকবে, সানিয়া মির্জা, মহেশ ভূপতির নাম শুনে থাকবে, লিয়েন্ডার পেজের নাম শুনে থাকবে, তাই না? চেস খেলার জন্য তোমরা দেখো বিশ্বনাথন আনন্দ স্যারের তো নাম জানো। তার পাশাপাশি যদি তোমরা বলো চেস খেলার জন্য ডি গুকেসের নাম জানো, কোনেরু হাম্পি তারও নাম জানো, তারা হচ্ছে চেজের জন্য বিশ্ববিখ্যাত প্লেয়ার। তো এই নামগুলো তোমাদের খেলার দুনিয়ায় 2-4 জনের নাম যদি না মনে রাখো, হঠাৎ করতে দিয়ে দিল যে ইনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। ঠিক আছে? তো এইগুলো একটু বলে দিলাম, ভালো করে একটু শুনে নিও বিষয়গুলো বা দেখেও নিও। চলো আজকের 16 নম্বর কোশ্চেন দেখি। সংবিধানের কোশ্চেন আবারও, যে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে রাষ্ট্রপতি কোন ধারা অনুযায়ী? দেখো গ্রুপ সিতেই পড়েছে কিন্তু, যে রাষ্ট্রপতি তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক জরুরি অবস্থা কত নম্বর আর্টিকেলের মাধ্যমে তোমার জারি করতে পারে। তো সেখানে আমি একটু ঘুরিয়ে দিয়েছি কোশ্চেন, যে দেশের জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর ধারায়? তাহলে উত্তর কি হবে স্যার? উত্তর হবে 352 নম্বর ধারায়, যেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। 356 নম্বর ধারায় হচ্ছে স্টেট এমার্জেন্সি। ক্লিয়ার? আর 360 বললাম যেটা পড়েছে গ্রুপ সিতে, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যেটা হচ্ছে অর্থনৈতিক এমার্জেন্সি। আর 370 ধারা যেটা জম্মু কাশ্মীরের জন্য স্পেশাল প্রভিশন ছিল, এখন সেটা উঠে গেছে, এখন আর নেই। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে? অপশান এ, যেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল নাম্বার 352। চলো আজকে যাব নেক্সট 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে বলছে ইনিও সুনীল ছেত্রী কোন খেলার সাথে যুক্ত? সুনীল ছেত্রী কোন খেলার সাথে? খুব পপুলার। তো কোন খেলার সাথে যুক্ত? দেখো ব্যক্তিটাকে ছবি তোমরা দেখে নাও আগে, কোন খেলার সাথে যুক্ত হতে পারে মনে হচ্ছে? তাহলে উত্তর হচ্ছে কি, সুনীল ছেত্রী একজন বিখ্যাত ফুটবলার হচ্ছে সুনীল ছেত্রী। তো ইনি ফুটবল খেলার সাথে যুক্ত। বাকি ক্রিকেট খেলার সাথে যুক্ত হাজার, তুমি অনেক নাম পাবে, তোমরা সবাই জানো। আচ্ছা, হকির সঙ্গে যুক্ত এরকম 2-1 জনের নাম বলতে পারবে? দেখো বলে দিচ্ছি আমি, যারা জানো তারা হচ্ছে হরমনপ্রীত সিং, হরমনপ্রীত কৌর নয়, হরমনপ্রীত কৌর হলে ক্রিকেট হবে, মহিলা ক্রিকেট, হরমনপ্রীত সিং। আর একজন ছিলেন, সেটা হচ্ছে পি.আর. শ্রীজেশ, ইনিও হকির সঙ্গে যুক্ত। ক্রিকেটের সঙ্গে নামটা বলবো না, তোমরা জানো। ক্লিয়ার? চলো আমরা যাব আজকে 18 নম্বর কোশ্চেনে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কি? এই প্রশ্নটা খুব একটু
একটু ভুলভাল হতে পারে, হয়তো তোমাদের দুটো একটা জিনিসের মধ্যে কনফিউশন হতে পারে, আমি বলে দিচ্ছি। তো সেটা হচ্ছে দামোদর আর গঙ্গা, এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে। তো মনে রাখবে পশ্চিমবঙ্গের যে দীর্ঘতম নদী সেটা কিন্তু গঙ্গা, মানে যেটাকে আমরা বলে থাকি মেনলি ভাগীরথী হুগলি। ভাগীরথী হলো, কারণ মুর্শিদাবাদের পর বললাম একটা পার্ট পদ্মা নাম নিয়ে চলে গেছে বাংলাদেশে, আর একটা পার্ট ঢুকেছে দক্ষিণবঙ্গের দিকে, যেটা হচ্ছে ভাগীরথী হুগলি। কারণ মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে নবদ্বীপ পর্যন্ত নাম তার ভাগীরথী, আর তার পরের অংশটার নাম হচ্ছে হুগলি নদী। তো সেই জন্য এইটা। আর পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এর মোটামুটি অ্যাপ্রক্স যে দৈর্ঘ্যটা সেটা মোটামুটি 500 থেকে 520 কিলোমিটার পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে। আর ওভারঅল যদি গঙ্গার দৈর্ঘ্য বলো তাহলে হচ্ছে 2525 কিলোমিটার। পুরো সবটাই মনে রাখার চেষ্টা করবে, গঙ্গার ওভারঅল দৈর্ঘ্য আর পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে কত কিলোমিটার গেছে। ক্লিয়ার? দামোদর হবে না, ছোটনাগপুর ওখান থেকে, দামোদরকে দুঃখের নদী বলা হয়। আচ্ছা, তিস্তা যদি বলি, তিস্তার ওপর একটা একটা মানে বিখ্যাত ব্রিজ আছে, সেটা হচ্ছে সেবক ব্রিজ। যারা উত্তরবঙ্গ বেড়াতে গেছো না, যারা দার্জিলিং গেছো, তো সেবক ব্রিজ তোমরা জানো, সেবক ব্রিজ বা এটাকে করোনেশন ব্রিজও বলা হয়। তিস্তা পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী এই তিস্তা, তৃতীয় বৃহত্তম নদী হচ্ছে এই তিস্তা। ক্লিয়ার? আচ্ছা, বাকি রূপনারায়ণ আর দামোদর তো হচ্ছেই। চলো আজকের 19 নম্বর কোশ্চেনে আসি। 19 নম্বর কোশ্চেনটা বলছে একটা উক্তি, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই বিখ্যাত উক্তিটি কার? একদম ইজি কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে বহুবার এসছে বিভিন্ন পরীক্ষায়। তো এই বিখ্যাত উক্তিটা আমার নিশ্চয়ই বলার লাগবে না, তোমরা অলরেডি করে ফেলেছো, তবু বলে দিই, উত্তর হচ্ছে তিলক, চরমপন্থী নেতা। তো তার এই বিখ্যাত উক্তি ছিল, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করেই থাকবো। তো এইটা হচ্ছে তিলকের উক্তি। লালা লাজপত রায়, ইনিও ছিলেন চরমপন্থী নেতা, যার মৃত্যু হয়েছিল, সাইমন কমিশন এসেছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে লাঠির আঘাতে ইংরেজদের, তারপরে মৃত্যু হয়েছিল। মহাত্মা গান্ধী আর সুভাষচন্দ্র বসু তো হচ্ছেই না, এনারা অন্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত, সবাই স্বাধীনতা সংগ্রামী, এনাদের এই উক্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই। চলো নেক্সট আমরা যাব 20 নম্বর কোশ্চেন, মানে আজকে মক টেস্ট 2 এর লাস্ট কোশ্চেন জিকে। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ চিল্কা কোন রাজ্যে অবস্থিত? মানে চিল্কা লবণাক্ত জলের হ্রদ, সেটা কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? তো জানো চিল্কা যে লবণাক্ত জলের হ্রদটা, সেটা হচ্ছে কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ওড়িশা। যারা বেড়াতে গেছো চিল্কা হ্রদ তারা তো জানো, তো চিল্কা এটা হচ্ছে উড়িষ্যায় এটা হবে। আর বাকি রাজ্যগুলো যদি আমরা দেখি, তাহলে রাজস্থানে একটা হ্রদ আছে, তার নাম হচ্ছে সম্বর হ্রদ, এটা মনে রেখো। রাজস্থানের হ্রদটার নাম হচ্ছে সম্বর হ্রদ, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশে যে হ্রদটা আছে তার নাম হচ্ছে পুলিকট হ্রদ, অন্ধ্রপ্রদেশে আছে, ঠিক আছে। সরি পুলিকট হবে না, অন্ধ্রপ্রদেশে যেটা হবে, অন্ধ্রপ্রদেশে হচ্ছে কোলেরু হ্রদ, আর তামিলনাড়ুতে হবে, এটা হবে পুলিকট হ্রদ, তামিলনাড়ুতে হচ্ছে পুলিকট হ্রদ, ঠিক আছে। তাহলে বাকি যে অন্যান্য রাজ্যে কি কি হ্রদ রয়েছে, কি কি লেক রয়েছে, সেটা আমি বলে দিলাম। তো আজকে মক টেস্টের যে 20টা কোশ্চেন জিকে ছিল, সেই জিকে 20টা কোশ্চেন আমি করে দিলাম। এরপর তোমাদের পল্লব স্যার আসছেন, পল্লব স্যার এসে তোমাদের বাকি যে 20টা মানে লজিক্যাল রিজনিং আর ম্যাথ 10+10 করিয়ে দেবেন। পুরো সেটটাতে তোমরা করার পর কত নাম্বার পেলে সেটা অবশ্যই তোমরা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কি ধরনের সেট চাইছো সেটাও, তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে গ্রুপ ডিকে লক্ষ্য রেখে কেবলমাত্র, সেটা তোমরা কিন্তু আমাদের জানাবে। তো নেক্সট আমাদের পরের অংশটা পল্লব স্যার তোমাদের নিচ্ছেন। হ্যালো এভরিওয়ান, তো তোমাদের 20টা জিকের ক্লাস শেষ হয়ে গেছে। এবার ম্যাথের যে আর জিআই যে তোমাদের পোর্শনটা রয়েছে 20 10 10 20, সেই পোর্শনটা আমি করাবো তোমাদের। এবং একটা জিনিস বলে দিচ্ছি তোমাদেরকে, যে তোমরা কত হলো না তোমরা কমেন্ট বক্সে সবাই বলবে কিন্তু, হ্যাঁ তোমাদের প্রিপারেশনটা আমাদের সাথে সাথেই তোমরাও চালিয়ে যাও, ঠিক আছে। চলো তাহলে 21 নম্বর কোশ্চেন যেখান থেকে ম্যাথে শুরু হচ্ছে, দেখো বলছে 21 নম্বর কোশ্চেনে কি বলছে, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে কিভাবে করবো? দেখো প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা বলেছে, স্বাভাবিক সংখ্যা মানে পরপর সংখ্যা 1 2 3 4, তোমাকে বলেছে প্রথম 5টা, মানে প্রথম 5টা মানে কোনটা? তাহলে 1 2 3 4 5, এই 5টা সংখ্যা, তাই তো। দেখো 1 2 3 4 5টা সংখ্যা, তাহলে এই 5টা সংখ্যা স্বাভাবিক সংখ্যার গড় বার করতে বলে। তাহলে তার গড়ের নিয়ম কি স্যার? আমরা জানি স্যার, প্রত্যেকটা সংখ্যাকে কি করবো স্যার? যোগ করে দাও, যোগ করে যতগুলো সংখ্যা বলেছে তত দিয়ে ভাগ, তাই তো, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো এই যদি যোগ করি তাহলে কত হবে স্যার? তাহলে দেখো 5 আর দিকে তোমার হচ্ছে 6, 6 4 10, 11 12 13 14 15, তাহলে কত হচ্ছে 15, যোগফলটা 15 হলো। এবার আমাকে বার করতে বলেছে গড়, তাহলে গড় বার করতে গেলে কি হয়? টোটাল সামটা মানে সমষ্টিটা আর হচ্ছে তোমার যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ। তাহলে কটা সংখ্যা? 5টা সংখ্যা, 5 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে বলো? 3 5 15, তাহলে উত্তর হয়ে গেল কত? অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। তোমরা কিন্তু আমাদের সাথে সাথে করবে এবং কমেন্ট বক্সে লাস্টে তুমি 140টা কোশ্চেন হয়ে যাওয়ার পর তোমরা কমেন্টে বলবে যে কার কত হলো। চলো 22 নম্বর কোশ্চেনটা,
বলছে একটি সংখ্যা 20% যদি 40 হয় তবে সংখ্যাটি কত হলো। তোমাদের এরকম টাইপেরই কোশ্চেন আসবে, হ্যাঁ, তোমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই, শুধু জাস্ট একটু পেশেন্স রেখে ভারসা ঠান্ডা রেখে তোমরা উত্তরগুলো করে এসো। বলছে একটি সংখ্যা, আমি ধরো বললাম একটি সংখ্যা এক্স, তার হচ্ছে 20%, 20% মানে হচ্ছে 20/100, তাই তো। এটা যদি 40 হয়, মানে এর একটা সংখ্যা 20% গুণ করলে 40 হয় বলছে। তাহলে কত হবে বলো, এই শূন্য শূন্য কাটো, আর তুমি এখানে হচ্ছে এটা 5 দিয়ে কাটো, তাহলে কত হবে, 5 দিয়ে এর সঙ্গে গুণ হবে, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 4 5 20, মানে হচ্ছে কত, 200। তোমরা অলরেডি করে ফেলেছো, তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 23 নম্বর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, রেশিও থেকে কোশ্চেন দেওয়া আছে। বলছে a:b = 2:3 এবং b:c = তোমার হচ্ছে 4:5, বলে a:b:c এটা ভ্যালু জানতে চাইছে। তোমরাও প্র্যাকটিস করো, দেখো কত উত্তর হচ্ছে তোমাদের। দেখো তাহলে এখানে কি দেওয়া আছে স্যার, এখানে আমাকে a:b দেওয়া আছে, এখানে b:c দেওয়া আছে। তাহলে আমি তখন প্রথম থেকেই তোমাদেরকে বলে এসেছি, যতগুলো আমরা ক্লাস করিয়েছি রেশিওর, ঠিক আছে, তো বলেছিলাম কি যে স্যার এখানে কোনটা ডবল রয়েছে, স্যার বিটা ডবল রয়েছে, তাহলে বি এর ভ্যালু এখানে কোনটা, স্যার 3, আর এখানে বি এর ভ্যালু কত, 4। তাহলে এমন কিছু করা যেতে পারে কি যে এই 3 আর 4টাকে এক করে দেবে, তাহলে বি দু জায়গাতেই সমান হয়ে যাবে। হ্যাঁ স্যার করা যেতে পারে। কি করবো স্যার, এই যে টোটাল 2:3টা রয়েছে, এটাকে যদি স্যার আমরা 4 দিয়ে গুণ করে দিই, আর এই যে এখানে 4:5টা রয়েছে, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই, তাহলে স্যার আমার বিটা আমার ইকুয়াল হয়ে যাবে, তাই না। তাহলে হোক, অসুবিধা কি আছে। দেখো 4 2 এবার 4কে 3 দিয়ে তো করলে হবে না, দুজনকেই করতে হবে। তাহলে 4 2 কত হলো 8, আর কত হবে 3 4 12, আর এখানে দেখো কত হচ্ছে 3 4 12, আর এখানে কত হচ্ছে বলো 3 5 15। তাহলে দেখো বি দু জায়গাতেই সমান হয়ে গেছে। তাহলে এবার লিখে ফেলো, তোমাকে জানতে চেয়েছিল a:b:c, তাহলে কত হবে বলো 8:12:15, তাই না। তাহলে উত্তর কোনটা হয়ে গেল বলো, 8:12, অপশন সি হয়ে গেল, দেখো রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 24 নম্বর কোশ্চেন, বলছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 2 বছরের সুদ কত হবে। তাহলে এর থেকে তো সোজা অঙ্ক কিছু হয় না, তোমরা একদম বেশি এক্সট্রা কিছু শর্টকাট করার দরকার নেই, একদম যেটা ছোটবেলা থেকে জানো সেটাই করো। তাহলে SI = কি স্যার, PRT/100, তাই না। তাহলে এটাই করে দাও। দেখো কি বলেছে তোমাকে, SI তোমাকে দিয়ে রেখেছে, তাই তো, না SIটাই জানতে চেয়েছে, তোমাকে আসল টাকা দিয়ে রেখেছে, আসল টাকা কত স্যার 500, তাই তো 500, পি পি তুমি 500 পেয়ে গেছো, আর কত দেওয়া আছে স্যার 5%, আর সময় কত দেওয়া আছে স্যার 2 বছর, আর নিচে তোমার এই পার্সেন্টেজটাই 100 নিচে বসে, তাহলে এটা কি বেরোবে স্যার, এসআই বেরোবে। আর এসআইটি তোমাকে জানতে চেয়েছে উত্তরে। দেখো তাহলে কি হবে, কাটাকাটি করে দাও, 0 0 কেটে দাও। দেখো 5 5 25, 25 আর 2 গুণ করলে 50, তাই না। তাহলে কত উত্তর হয়ে গেল স্যার 50 টাকা, অপশন ডি হয়ে গেল, দেখো রাইট অ্যান্সার। ঠিক আছে, 25 নম্বর কোশ্চেন চলো। দেখো 25 নম্বর কোশ্চেন আজকে বলছে 10 20 এবং 30 এর গড় কত, করো তোমরা। এর থেকে সোজা অঙ্ক কিছু হবে না। তাহলে 10 20 30 এর গড় জানতে চাইছে, তাহলে গড় কি আমরা কি জানি, গড়কে হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে দাও, যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ। তাহলে বলো 30 20 আর 10 যোগ করলে কত হবে স্যার 50 60, 60 হলো যোগফল, মানে 10 প্লাস 20 প্লাস তোমার 30, যোগফলটা কত হলো 60। আর গড় বার করতে লিখতে করতে যতগুলো সংখ্যা রয়েছে তত দিয়ে ভাগ। কতগুলো সংখ্যা রয়েছে স্যার, 3টে সংখ্যা রয়েছে, যদি ভাগ করি তাহলে কত হবে, কাটলে স্যার 20 হবে, 3 20 60, তাই তো। তাহলে উত্তর হয়ে গেল অপশন এ হয়ে গেল, দেখো রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। 26 নম্বর কোশ্চেন দেখো, বলছে 0.5 কে শতকরায় প্রকাশ করলে কত হবে। এটা করো তোমরা, তার আগে একটা কথা বলে দিই, তোমাদের যে এরকম সোজা সোজা কোশ্চেন দেখছো, আমরা তোমাদের গ্রুপ ডির আগে পর্যন্ত তোমাদের ক্লাস দিচ্ছি, তো মক টেস্ট সিরিজ না আনছি, প্রথম দিকে একটু আস্তে 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 লেভেলটা আমরাও বাড়াবো, চিন্তার কিচ্ছু নেই। এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসার চান্স আছে, এবং এই পয়েন্ট দিয়ে যেগুলো রয়েছে এরকম টাইপের দশমিক দিয়ে সংখ্যা দিয়ে তোমাদের কিন্তু ভোগাতে পারে, তো সেইগুলো আমরা কিন্তু ক্লাস আনবো পরবর্তী। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের সঙ্গে জুড়ে থাকো, তাহলে এই জিনিসগুলো তোমাদের কাছে দেখবে ইজি হয়ে গেছে। তাহলে দেখো 0.5 এটাকে কিসে প্রকাশ করতে বলেছে স্যার, শতকরায়। তাহলে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি কি, শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হয় স্যার, 100 দিয়ে গুণ করে দিতে হয়। সোজা সাপটা কথা, যা কি খুশি তুমি যদি শতকরায় প্রকাশ করতে বলে 100 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো এটা যদি 100 দিয়ে গুণ করে দশমিক তুলবো স্যার, কি করে, হ্যাঁ দশমিক তুললে স্যার দশমিকের পর কটা ঘর ছিল, একটা ঘর, তাহলে নিচে একের গায়ে একটা শূন্য বসবে, এই শূন্য কাটো, তাহলে কত হবে 50, তাই না। তাহলে কত হলো স্যার 50% হয়ে গেল, তাই তো। তাহলে দেখো অপশন এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, 27 নম্বর কোশ্চেনে যাই দেখি। দেখো 27 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু দেওয়া আছে 60, তাহলে বড় সংখ্যাটি কত। এটা খুব ভালো কোশ্চেন, এটা ভালো করে দেখে রাখো। তোমাকে অনুপাত দেওয়া আছে, তাহলে অনুপাত থেকে তো আমরা জানি অনুপাত হচ্ছে রিয়েল ডেটা নয়, ওটা তোমার ফেক ডেটা। তাহলে রিয়েল ডেটাকে কনভার্ট করতে গেলে কি করতে হবে স্যার, একটা সংখ্যা আমি 3x ধরতে পারি আর একটা সংখ্যা আমি 4x ধরতে পারি, তাই না। তাহলে দুটো সংখ্যা এদের কি করতে বলেছে স্যার, লসাগু করতে বলেছে, এবং লসাগু না করতে চাইলেও দেওয়া আছে লসাগু 60,
তাহলে আমি লসাগু বানাতে পারি তো এটাকে, স্যার বানাতে পারি। তাহলে কত দিয়ে যাবে বলো, দেখো দুটো ক্ষেত্রেই এক্স রয়েছে, তাহলে এক্স দিয়ে ভাগ করি, তাহলে কত পড়ে থাকবে স্যার 3 পড়ে থাকবে, আর এখানে কত পড়ে থাকবে স্যার 4 পড়ে থাকবে, তাই না? তাহলে লসাগু করতে গেলে কি করতে হয়, এরপর তো যাবে না, তাহলে সব কটাকে গুণ, তাহলে দেখো এক্স ইন্টু 3 ইন্টু 4 যদি গুণ করি কত হবে স্যার, দেখো দেওয়া আছে কত 60 দেওয়া আছে, এটাই তো লসাগু তোমার বেরিয়েছে, লসাগুটাই দেওয়া আছে। তাহলে দেখো 3 4 12, 5 12 60, তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম স্যার 5। দেখো এই কাটাকুটি আমি আর আলাদা করে বলছি না, তোমরা 3 4 12 করে এদিকে ভাগ করবে, করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম স্যার 5। তাহলে এক্স এর ভ্যালু যদি 5 পেয়েছি, আমাকে জানতে কি চেয়েছে স্যার বড় সংখ্যাটা কত। তাহলে আমি সংখ্যা দুটো কোনটা ধরেছিলাম, একটা 3x একটা 4x, তার মানে একটা 3x আর একটা তোমার 4x। তাহলে তোমাকে বলছে বড় সংখ্যাটা কোন, তুমি দেখে বলো 5-এর সঙ্গে যদি আমি 3 গুণ করি আর 5-এর সঙ্গে যদি 4 গুণ করি কোনটা বড় হবে, স্যার এটাই বড় হবে 4 গুণ করাটা, তাহলে ওটাই গুণ করো, শুধু 3টা গুণ করা দরকার নেই। তাহলে 5 আর 4 গুণ করলে কত হবে, 4 5 20, তাই না? তাহলে উত্তর কোনটা হলো, বড় সংখ্যা 20। যদি ছোটটা বলতো তখন আমি 3 দিয়ে গুণ করতাম, 15 উত্তর, ডি উত্তর হতো। চলো 28 নম্বর কোশ্চেন আজকে বলছে কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% সরল সুদে সুদ আসলে 531 টাকা হবে। তাহলে তোমাকে টাইমটা জানতে চাইছে, তাই না? এসআই সিম্পল ইন্টারেস্টের অঙ্কের ক্ষেত্রে তোমাকে দেখো এইটা দেওয়া আছে, এটা কি টাকা বলো তো, এটা আসল টাকা। টাইমটা তোমাকে জানতে চেয়েছে। বার্ষিক এটা কি দেওয়া আছে স্যার, এটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, 8% দেওয়া আছে। স্যার এটা কি দেওয়া আছে স্যার, এটা অ্যামাউন্ট দেওয়া আছে, এটা অ্যামাউন্ট, গুলিয়ে ফেলবে না, সুদ আসল মানে হচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমরা এখান থেকে এসআই বার করতে পারবো, আগে বলো। হ্যাঁ স্যার পারবো, কি করে স্যার, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে স্যার এসআই হয়। মানে আমি বাংলায় লিখে দিচ্ছি, সুদ বার করার জন্য আমাদের কি করতে হয়, যে তোমার সুদ আসল আছে, সুদ আসল যেটা আছে, সুদ আসল, এটা ভালো করে মাথায় রেখে, তার থেকে যদি আমি আসল টাকাটা বাদ দিই তাহলেই তোমার হচ্ছে আমরা সুদ পাবো। ঠিক আছে, সুদ আসল মানে হচ্ছে সমূল বৃদ্ধি। ধরো তুমি 100 টাকা ব্যাংকে রেখেছিলে, সেটা তুমি 1 মাস পরে গিয়ে 110 টাকা হয়েছে, তাহলে ওই যে 110 টাকা কি আগে 100 টাকা নিয়ে আর 10 টাকা সুদ নিয়ে হয়েছে, তো সেটাকেই সুদ আসল বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখান থেকে বলো তুমি সুদ কত টাকা পাবো। হ্যাঁ স্যার সুদ পাবো কত স্যার, 531 টাকা থেকে যদি আমি 450 টাকা বাদ দিয়ে দিই, আসল টাকাটা বাদ দিয়ে দিই, তাহলেই আমার সুদ দেখো, বলো এটা কত হবে, এটা বিয়োগ করলে দেখো কত হচ্ছে 50, 780 মানে 81। তাহলে আমি এসআইটা পেয়ে গেছি। এবার তুমি যেটা জানো ছোটবেলা থেকে সেটা করো না, এসআই ইজিক্যাল টু কি, PR/T/100, কোনো ব্রেন লাগানোর দরকার নেই, এটাই বসিয়ে দাও। তাহলে এসআই আমি পেয়ে গেছি কত, 81, বসিয়ে দাও। 81 ইন্টু ইজিক্যাল টু আসল কত টাকা বলো, 450 টাকা, তাই না? আচ্ছা আর কত দেখো, আর হচ্ছে তোমার 4.5%, আচ্ছা এখানে, আচ্ছা এখানে লিখি, অসুবিধা নেই, বুঝতে পারবে তোমরা। আর হচ্ছে তোমার টাইমটা জানতে চাইছে, টাইমটাকে টি দিয়ে লিখে রাখছে, নিচে 100, তাই না? এই দশমিকটাকে যদি আমি তুলি তাহলে আমার নিচে একটা 10 হবে, এই দশমিকটাকে যদি আমি তুলি তাহলে আমার একটা নিচে 10 হবে। তাহলে দেখো এই 0 আর এই 0 কেটে দাও। এবার যদি তুমি 9 দিয়ে কাটো, দেখো 9 দিয়ে এটাকে কাটো, 9 দিয়ে না 5 দিয়ে কাটো, 5 9 45, এটা 5 দিয়ে কাটলে 5 20-তে 100, ঠিক আছে? আচ্ছা 9 9 দিয়ে এটাকে কাটলে 9 9 81। আচ্ছা এদিকে দেখো 5 দিয়ে এটাকে কাটো, 5 9 45, 5 4 20, তাই তো? তাহলে দেখো এই 9টা আবার এই 9-এর সঙ্গে কেটে যাবে, তাহলে কাটাকাটিটা নিজের মতো করে নাও। তাহলে টি ইজিক্যাল টু কত পাবো স্যার, দেখো এই 4টা এখানে আছে, এখানে গুণ হয়ে যাবে, তাহলে 4। তাহলে কত টাইম পেলাম, 4 বছর। নিজের মতো করে একটু কাটাকাটি করে নাও। তোমাদের কিন্তু আমি একটা জিনিস বলে রাখছি, যদি তোমাদের ভোগায় বা ফাঁসায়, কোথায় ফাঁসাবে জানো তো, তোমাদের ক্যালকুলেশনে ফাঁসাবে। তোমাদের এরকম পয়েন্ট দিয়ে থাকতে পারে, ভগ্নাংশ দিয়ে থাকতে পারে, এই জায়গাগুলো একটু ট্রিকি জিনিস, এইগুলো একটু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের হয়ে যাবে। চলো 29 নম্বর কোশ্চেনে যাই। বলছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় কত। তোমরা বলো স্যার এটা তার কোথাকার অঙ্ক, এটা স্যার নাম্বার সিস্টেমের। দেখো তোমরা সিলেবাস দেখেওছো, তোমাদের সিলেবাসের কোনো ঠিক নেই, মানে হ্যাঁ ম্যাক্সিমামটা 90% আমরা করছে, কিন্তু একটা দুটো কোশ্চেন তো এদিক ওদিক দিয়ে দিচ্ছে, তুমি কিচ্ছু বলতে পারবে না পরীক্ষার হলে বসে। তাহলে দেখো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় কত। তাহলে আমাকে আগে জানতে হবে স্যার মৌলিক সংখ্যা কাকে বলে। তো মৌলিক সংখ্যা কাদের বলে, যে সমস্ত সংখ্যার শুধুমাত্র তোমার হচ্ছে সেই সংখ্যাটা আর তোমার হচ্ছে 1 এদের দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তারাই হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। ঠিক আছে, তো দেখো এখানে 1 থেকে 100 পর্যন্ত কোন কোন সংখ্যাগুলো আছে। দেখো 1 মৌলিক সংখ্যা নয়, এটা কিন্তু মাথায় রেখে দেবে, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটা খুব ভালো করে মনে রাখো, 1 মৌলিক সংখ্যা নয়। 1 বাদে তারপর কি আছে স্যার, 2, 2কে দেখো 2 ছাড়া আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সাজায় না, তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। আর কি মৌলিক সংখ্যা স্যার, 3, 3 দেখো 3 ছাড়া আর অন্য, আর ও 3কেও তোমার 1 আর 3 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ যায় না। তারপর কত স্যার, 5, তাই না? তারপর কত স্যার, 7, তারপর দেখো আর নেই, তারপর 11 হচ্ছে 10-এর পর হয়ে যাচ্ছে, তোমাকে 10 পর্যন্ত বলেছে, তাই তো?
তাহলে এবার দেখো বলছে গড় বার করতে বলে, তাই তো? গড় তাহলে কি সেম জিনিস, যতগুলো সংখ্যা পেলে ততকে যোগ করে দাও, আর যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ, 4টে সংখ্যায় 4 দিয়ে ভাগ। তাহলে তোমরা বলো যদি আমি 17 তোমার হচ্ছে 7 আর 3 যোগ করি তোমার হচ্ছে 10 15 16 17, তাহলে 17 বাই তোমার হচ্ছে কত 4, মানে 17কে যদি আমি ভুল করলাম দেখো একটুখানি, না ঠিকই করেছি। তাহলে 17কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে স্যার? দেখো 17কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 4 16, আর তোমার হচ্ছে 1 পড়ে থাকছে 4 4 25 তোমার হচ্ছে 100, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 2.5, তাহলে কত হচ্ছে দেখো, অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 4.25, ঠিক আছে? চলো এবার হচ্ছে 29 নম্বর কোশ্চেন, ম্যাথের যেটা শেষ কোশ্চেন, বলছে একটি বিদ্যালয়ে 400 জন ছাত্রের মধ্যে 70% ছাত্র পাস করেছে, কতজন ছাত্র ফেল করেছে? কোনো অসুবিধা নেই, খুব সুন্দর কোশ্চেন। এটাকে দেখো বড় করার দরকার নেই, একটুখানি লজিক্যালি বোঝো তাহলেই হবে। আমাকে মোট যতজন ছাত্র সেটা কিন্তু আমাকে বলে দেওয়া আছে, দেখো তাহলে টোটাল ছাত্র কত 400 জন, তাহলে 400 জন ছাত্রের মধ্যে তোমাকে বলেছে 70% ছাত্র পাস করেছে, আর জানতে কিসে চাইছে স্যার? ফেলে। তাহলে তুমি আমাকে বলো 70% যদি ফেল পাস করে থাকে তাহলে ফেল কজন করেছে? স্যার ফেল করেছে 30%, তাই না? তবেই তো 100% হবে, 70% থেকে 30%। তাহলে এইটাই বার করলেই তো উত্তর হয়ে যাবে, তাহলে এর 30% বার করে দাও না, তাই না? এর 30% কত? দেখো 0 0 কাটলো, 3 4 12 মানে হচ্ছে 120, তাহলে আর তোমাকে 70% বার করে আবার বিয়োগ করার প্রয়োজন থাকলো না। তাহলে উত্তর কত হলো? অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। এই ছোট ছোট জিনিসগুলো করো, তাহলে তোমাদের সময়টা একটু বাঁচবে, কারণ এটাতে 1 ঘন্টা তোমার হচ্ছে 40 মিনিট টাইম আছে, চলো 20 মিনিট টাইম আছে। চলো জিআই কোশ্চেন দেখো এবার, 31 থেকে জিআই আসছে। বলছে একটি ছবিতে থাকা এক মহিলার দিকে ইঙ্গিত করে রমেশ বলল, তিনি আমার মামার আমার ঠাকুরদাদার একমাত্র ছেলের স্ত্রী। তাহলে রমেশ, মহিলার সঙ্গে রমেশের সম্পর্ক কি? তাহলে রমেশ এক জায়গায় বসে রয়েছে, রমেশ, আমি রমেশ বলে লিখলাম এখানে, তাহলে রমেশ এক জায়গায় বসে রয়েছে, সে একটা ছবির দিকে, একটা পিকচারের দিকে তাকিয়েছে, তাকিয়ে সে এইখানে যে পিকচারটা রয়েছে সেটাকে ইন্ডিকেট করে কি বলছে? বলছে ইনি, মানে তিনি, মানে হচ্ছে এই পিকচারটা যিনি আছেন আমার ঠাকুর দাদা, যিনি আমার যে ঠাকুর দাদা আছে, ঠাকুর দাদা, আমি ঠাকুর বলে লিখছি, ঠাকুর দাদা আছে, তার তার একমাত্র ছেলে, তার একমাত্র একটা ছেলে আছে, তো ছেলের স্ত্রী, তাহলে মনে হচ্ছে স্ত্রী। তাহলে আমার ঠাকুরদাদা মানে কি? আমার বাবার বাবা, তাহলে আমার যে বাবা তার বাবা ঠাকুরদাদা, আর আমার বাবার স্ত্রী মানে কে? আমার কে হবে? সে মা, তাই না? তাহলে সম্পর্কটা কি হলো? আমার মা, রমেশের সঙ্গে মহিলার সম্পর্ক হচ্ছে মা, ঠিক আছে? পরের কোশ্চেন দেখি চলো, 32 নম্বর কোশ্চেন। বলছে নিচের 4টি শব্দের মধ্যে কোনটি বাকিদের থেকে আলাদা, মানে অড ওয়ান আউট জানতে চেয়েছে। দেখো কি কি দেওয়া আছে, অপশনগুলো পড়ো। বলছে লখনৌ দেওয়া আছে, অপশন বিতে দেওয়া আছে দার্জিলিং, অপশন সিতে দেওয়া আছে পাটনা, আর অপশন ডিতে দেওয়া আছে কলকাতা। তাহলে কিভাবে করবো স্যার? একটু লজিক্যালি ভাবো তাহলেই হয়ে যাবে, আশা করি তোমরা করেও ফেলেছো। তো উত্তরটা কি হবে স্যার? একদম যারা দার্জিলিং ভাবছো তারাই ঠিক করছো, একদম উত্তর হবে অপশন বি। এবার কেন? দেখো লখনৌ, আগে লখনৌকে বাদ দাও স্যার, কলকাতার পাটনা থেকে কিছু মনে পড়ছে? হ্যাঁ স্যার, এটা স্যার বিহারের রাজধানী, এটা স্যার বিহারের রাজধানী। কলকাতা স্যার কার? পশ্চিমবঙ্গের রাজধানী, তাই না? তাহলে লখনৌ কার রাজধানী বলো তো? ইউপির রাজধানী। এবার তো মাথায় ঢুকে গেছে, তাহলে দার্জিলিং তো কারোর রাজধানী না, ওই জন্য এটা অড ওয়ান আউট হয়ে গেল, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে যাই। 33 নম্বর কোশ্চেন দেখো, বলছে ম্যাচিং করুন, কলমের ইজিক্যাল টু লেখা ডবল ইস টু কাঁচির সঙ্গে কি হবে? তাহলে কলমের সঙ্গে লেখার কি সম্পর্ক? কলম দিয়ে আমরা লিখি, তাহলে কাঁচি দিয়ে কি করি? ব্যবহারের সম্পর্ক, ব্যবহার কি করছি সেটার উপর দিয়েছে আমাকে। তাহলে কলম যদি আমরা লেখা হয়, কাঁচি দিয়ে কি হয়? কাটা হয়। তাহলে দেখো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। রান্না করা তো হবে না, সেলাই করাও হয় না, আর আঁকাও হয় না, তাই তো? এর থেকে সোজা কোশ্চেন আর কিছু হয় না। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 34 নম্বর কোশ্চেন কি বলেছে? বলছে আলাদা শব্দটি চিহ্নিত করো, এটাও তোমার অড ওয়ান আউট। তো কি কি দেওয়া আছে দেখো, বলছে আলু, আলু, গাজর, টমেটো, মূলো। একটু ভালো করে বুঝবে, হ্যাঁ? বলছে আলু তোমরা করো, আলু, গাজর, টমেটো আর মূলো, এইটার এই 4টের মধ্যে কোনটা আলাদা? হ্যাঁ ঠিকই বলেছো, এর মধ্যে আলাদা হচ্ছে টমেটো। কেন স্যার? এবার যারা পারলে না তারা দেখে নাও, কেন পারলে না? দেখো আলু কোথায় হয়? আলু হচ্ছে মাটির নিচে হয়, তাই না? আচ্ছা গাজর কোথায় হয়? এটাও মাটির নিচে হয়, মূল, ঠিক আছে? মূলো কোথায় হয়? এটাও মাটির নিচে হয়, এটাও মূল, আর এটা তো স্ফীতকাণ্ড, এটা, তাই তো? তাহলে মাটির নিচে হয়। একমাত্র টমেটো যেটা হচ্ছে তোমার গাছের ওপরে হয়, মানে মাটির উপরে হয়, গাছের ওপরে হয়, তাহলে ওই জন্য অপশন বি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে যাই। সিরিজ পূর্ণ করুন, বলছে 2 4 8 16, তারপর কি হবে? দেখো এর মধ্যে
আগে সবসময় দেখো তোমাদের আগের যে গ্রুপ সি যারা দিয়েছো তারা দেখেছো এরকম টাইপের কোশ্চেন ছিল, সবসময় যোগ করে হয়ে গেছিল, কিন্তু সবসময় যে যোগ আসবে এরকম কোনো ব্যাপার নেই, কিছু না কিছু অন্যরকম লজিকও থাকতে পারে, সেটাও তোমাদের দেখতে হবে। দেখো এখানে কি হচ্ছে, দেখো 2 থেকে 4 হচ্ছে, স্যার তুমি যোগ করেও করতে পারো, তার জন্য কোনো অসুবিধা নেই। দেখো একটু সোজা করেও ভাবতে পারো, 2 থেকে 4 হচ্ছে, 4 থেকে 8 হচ্ছে, 8 থেকে 16 হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো 2 এর কে যদি আমি 2 দিয়ে গুণ করি 4 হয়, 4কে যদি 2 দিয়ে গুণ করি 8 হয়, 8কে যদি 2 দিয়ে গুণ করি 16 হয়, তাহলে 16কেও আমি কি করবো 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে বলো স্যার 32, তাই না? 16 দুগুণে 32, তাহলে উত্তর হচ্ছে অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, 36 নম্বর কোশ্চেনে দেখি চলো। দেখো আবার একটা তোমাদের একটা ব্লাড রিলেশন দেওয়া আছে, বলছে এ হলো বি এর মা, ভালো করে একটু বুঝবে, আমি আগে পড়ে নিই। বলছে এ হলো বি এর মা, সি হলো এ এর ছেলে, ডি হলো ই এর ভাই, আর ই হলো বি এর মেয়ে, তবে বি এর সাথে ডি এর সম্পর্ক কি? তাহলে এ এ হলো বি এর মা, তাহলে বি একজন এখানে বসে রয়েছে, তার মা হচ্ছে কে এ, তাই তো? ইনি হচ্ছেন মহিলা, আর ইনি এখনো জানি না আমি কি ছেলে না মেয়ে, তাহলে ইনি হচ্ছেন মা, কার মা? বি এর মা। এবার কি বলছে, সি হলো এর ছেলে, তাহলে এর ছেলে সি, তাহলে এখানে এদের এর ছেলে এ কোনটা স্যার? এইটা, তাহলে এর একটা ছেলে আছে, তাই তো? এর একটা ছেলে আছে, সে ছেলেটাকে সেটা সি, তার মানে পজিটিভ দিয়ে লিখলাম ছেলে বলে। দেখো ডি হলো ই এর ভাই, দেখো ডি হলো ই এর ভাই, তাহলে এখানে দেখো ডি বা ই কোথাও নেই, তাহলে আমি আলাদা করে লিখছি, ডি হলো ই এর ভাই, ই আছে, ই এর ভাই হচ্ছে তোমার ডি, তার মানে এটা পজিটিভ ভাই বলে বলে দিয়েছে, তাই না? আচ্ছা এবার দেখো কি বলেছে, বলছে ই হলো বি এর মেয়ে, তাহলে বি কোথায় আছে? দেখো বি এখানে, তাহলে বি এর মেয়ে হচ্ছে কে? এটা, এটা হচ্ছে মেয়ে, এটা মেয়ে, তার মানে এটা নেগেটিভ সাইনে দিয়ে রাখলাম মেয়ে, তাহলে এর মেয়ে হচ্ছে ই। এবার তোমাকে জানতে হবে যে বি এর সাথে ডি এর সম্পর্ক কি। দেখো বি এর সঙ্গে যদি আমি ডি এর সম্পর্ক বার করতে চাই, তাহলে কোন দিক দিয়ে যাবো? তাহলে ই কে ধরে যেতে হবে, নাহলে ডাইরেক্টলি কোনো সূত্র নেই। তাহলে দেখো বি এর মেয়ে হচ্ছে ই, তাহলে তার ভাই হচ্ছে ডি, তাহলে ভাই আর বোন, তাহলে তাদের মানে বি এর দুটো সন্তান ডি আর ই, তাহলে বি এর সঙ্গে ডি এর সম্পর্ক কি হবে? হয় ছেলে সম্পর্ক, মা সম্পর্ক, নয় বাবা ছেলের সম্পর্ক। দেখো এবার অপশনের দিকে তাকাও, দেখো ভাই ভাই তো হবেই না, দেখো বাবা মা, হ্যাঁ হতে পারে বি বাবা মা হতে পারে, দাদু তো হবে না, কাকাও তো হবে না, তাহলে উত্তর অপশন অনুযায়ী কি হচ্ছে বাবা মা, বা এখানে বাবা ছেলে বা মা ছেলে থাকলে সেটা উত্তর হতো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই, আশা করি বুঝতে পেরেছো। দেখো 37 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলছে আলাদা আলাদা আলাদাটি খুঁজুন, মানে তোমাকে অড ওয়ান আউট বার করতে বলেছে। সেম ভাবে বলছে সোনা রূপো তামা কয়লা, তাহলে কোনটা হবে বলো? তোমরা অলরেডি করে ফেলেছো, সোনা রূপো তামা কয়লা, বলো কোনটা? হ্যাঁ অবভিয়াসলি কয়লা। কেন স্যার, কেন কয়লা কেন? কারণ হচ্ছে সোনা রূপো আর তামা তিনটেই হচ্ছে তোমার ধাতু, তাই না? ধাতু, আর একমাত্র কয়লা যেটা তোমার হচ্ছে খনিজ পদার্থ মা, তাহলে উত্তর হয়ে গেল কোনটা? অপশন সি হয়ে গেল রাইট আনসার, কয়লা। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 38 নম্বর কোশ্চেন কি বলেছে, পিক্টোরিয়াল সিরিজ। দেখো তোমাদের এটা সিলেবাসে রয়েছে, এই পিক্টোরিয়াল সিরিজটা তোমাদের সিলেবাসে রয়েছে, ভালো করে খেয়াল রাখবে। দেখো পিক্টোরিয়াল সিরিজ মানে সবসময় যে পিকচার দিয়ে দেওয়া হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমাকে এরকম লিখেও দিয়ে দিতে পারে, তোমরা সেই টাইপটাও শিখে রাখো। কি বলেছে, বলছে একটি ত্রিভুজ, তারপর একটি চতুর্ভুজ, তারপর একটি পঞ্চভুজ, তার পরবর্তী চিত্রে কোনটি কোন কটি বাহু হবে। মানে কি, একটা ত্রিভুজ আছে, একটা তোমার হচ্ছে চতুর্ভুজ আছে, আর একটা তোমার হচ্ছে পঞ্চভুজ আছে, তাই না? তাহলে এরপর কি হবে, এটা পঞ্চভুজ হয়নি, এটা তোমার হচ্ছে ষড়ভুজ হয়ে গেছে, পঞ্চভুজ। ঠিক আছে, তো দেখো, তো আমরা কি দেখতে পাচ্ছি, এটা এর এখানে বাহুর সংখ্যা কটা? 3টে, এখানে বাহুর সংখ্যা কটা? 4টে, মানে 1 2 3, 1 2 3 4, তাহলে 1 2 3 4 5, তাহলে এটা 5টা বাহু, তাহলে পরবর্তীতে কি হবে স্যার? 6টা বাহু হবে, মানে ষড়ভুজ হবে, তাহলে উত্তর কোনটা হলো? অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, পরবর্তীতে ষড়ভুজ হবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। চলো 39 নম্বর কোশ্চেন। দেখো তোমাকে একটা ম্যাচিং দিয়েছে, যে তোমাকে এটা ম্যাচিং করতে হবে, তাহলে কিভাবে করবে দেখো তোমরা একটু ভাবো, তারপর আমি বলে দিচ্ছি। দেখো কি দেওয়া আছে, 6 2 2 21, 6 3 56 7, তারপর বক্সটা কি হবে এটা জানতে চাইছে। তাহলে রিলেশনটা কি হতে পারে? তোমরা দেখে মনে হচ্ছে যে এই দিকটা বড়, তার মানে এই দিকে হতে পারে, হ্যাঁ ওই রকমই রিলেশনটা, একটু কিন্তু রিলেশন অনেক রকম হতে পারে, তোমাকে ওখানে বসেই করতে হবে। তো আমি এই রিলেশনটা তোমাদের বলে দিচ্ছি, যারা করে ফেলেছো তারা তো মিলিয়ে নাও। তো দেখো আমি এখানে একটা রিলেশনটা যেটা দেওয়া আছে, সেই রিলেশনটা যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হচ্ছে, দেখো এই 2কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, সরি ভুল বললাম, মানে এই 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, মানে আমি বলছি 6কে 2 দিয়ে ভাগ করি, প্রথম ঘরটা আর শেষ ঘরটার মধ্যে ভাগ করলাম, কত হবে স্যার? 3 হবে। 3 থেকে যদি আমি 1 বিয়োগ করি স্যার কত হবে স্যার? মাঝের ঘরটা দেখো বসে রয়েছে, কত? 2।
তাহলে পরবর্তীটাও আমাকে সেম ভাবে মেলাতে হবে। এই 21কে 3 দিয়ে ভাগ করতে হবে। বলো 21কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 7 21। তাহলে 1 বিয়োগ করলে কত হবে? 6। দেখো মাঝে বসে রয়েছে, তাই না? তাহলে পরেরটাও সেম লজিকেই হবে। তাহলে বলো আগে বলো তাহলে এর থেকে কত ভাগ করলে যেটা হবে তার থেকে 1 যোগ করলে বা 1 বিয়োগ করলে 7 হবে, এটা বলো। তাহলে বলো 56 কি করে হয়? অপশান দেখো, অপশান থেকে টাইপ করে দেবো। 7 আসছে 56, দেখো 7 দিয়ে যদি আমি ভাগ করি এটাকে তাহলে কত হবে? 8। 8 থেকে 1 বিয়োগ করলে দেখো 7 মাঝে বসে আছে, তাই না? তাহলে এখানে কত হবে স্যার? 7 হবে তাহলে, তাই তো? তাহলে 7 হলো। 7কে দিয়ে আমি 56কে যদি ভাগ করি তাহলে 7 8 হয়, 8 থেকে 1 বিয়োগ করলে 7 হয়। তাহলে উত্তর কোনটা হবে স্যার? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 7। ঠিক আছে, একটু ট্রিকি আছে, একটু ভালো করে দেখে নেবে। চলো 40 নম্বর কোশ্চেনটা দেখি। বলছে একটা সিরিজ পূর্ণ করতে বলেছে, সিরিজটা পূর্ণ করতে বলেছে, কি দেওয়া আছে? জেড দেওয়া আছে, এক্স দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি আছে, তারপর কি হবে? তাহলে এটা তোমার হচ্ছে এবিসি সিরিজ যারা জানো তারা মোটামুটি দেখে বুঝতে পারছো। দেখো শেষ থেকে দেওয়া রয়েছে। তাহলে আমি যদি এখান থেকেই ব্যাকই যদি যেতে যাই, দেখো পি কিউ আর যদি আমরা শেষ থেকে যাই, দেখো আর, তারপর এস, তারপর টি, তারপরে ইউ, তারপর ভি, তারপর ডব্লিউ, তারপর এক্স, তারপর ওয়াই, তারপর জেড। দেখো পরপর পরপর রয়েছে। দেখো এখানে কি কি দেওয়া আছে? দেখো টি দেওয়া আছে, ভি দেওয়া আছে, এক্স দেওয়া আছে, আর জেড দেওয়া আছে, তাই না? তাহলে দেখো আমরা বুঝতে পারছি কি যে মাঝে করে একটা করে ঘর তারা জাম্প হয়েছে, তাই না? তাহলে এর আগেরটা টি এর আগেরটা কি হবে? তাহলে কত হবে বলো? আর হবে। তাহলে উত্তর কোনটা হলো? অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরকম টাইপের সিরিজ তোমাদের দেবে। তো আজকে তোমাদের 40টা কোশ্চেন এটাই ছিল। তো কার কিরকম স্কোর হলো তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাও নিচে। আর পরবর্তী ভিডিও আমাদের প্রতিদিনই আসছে। আমরা চেষ্টা করছি যে তোমরা যেমনভাবে বলেছো আমাদেরকে 2টো করে প্রতিদিন ভিডিও করার জন্য, তো আমরা সেরকম চেষ্টা করছি। তো আমাদের সঙ্গে থাকো। আর যদি চ্যানেলটা ভালো লাগে তোমাদের সঙ্গে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো অ্যাজ ইউজুয়াল। তাহলে ভালো থেকো, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। স্টে টিউন, বাই বাই।